ওই ছাত্রদের প্রতি সম্ভাষণ প্রবন্ধটা, এটা আমি বারবার বলছি, কিন্তু ওটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ রবীন্দ্রনাথকে বোঝবার জন্যে। তিনি একজন জাপানি দেশপ্রেমিকের কথা পড়েছিলেন, তার নাম ইউকিও তোরাজিরো, ইয়োশিদা তোরাজিরো। এই রবার্ট লুই স্টিভেনসনের একটা জীবনী ছিল, নানা দেশের বিখ্যাত মানুষদের জীবনী, তাতে তোরাজিরোর কথা পড়েছিলেন। তো তোরাজিরো জাপানের দুরবস্থা দেখে সামন্ততন্ত্রের অধীনে তোরাজিরো ঠিক করেছিলেন যে তিনি জাপানের সেবায়, জাপানের মানুষের সেবায় আত্মোৎসর্গ করবেন। কিন্তু তিনি নিজেকে প্রশ্ন করলেন যে আমি তো জাপানের সেবা করব বলছি, কিন্তু কোন জাপানকে? আমি কি জাপানকে চিনি? জাপানকে তো চিনিই না। আমি শহরের মধ্যবিত্ত অঞ্চলে একটা আছি, জন্মেছি মধ্যবিত্ত ঘরে, আমি তো জাপানকে চিনি না। ফলে তোরাজিরো কী করলেন? রবীন্দ্রনাথের ভাষায় কাঁধে চাল চিঁড়া বাঁধিয়া 3 বৎসর জাপানের পথে পথে ঘুরিয়া বেড়াইলেন। জাপান ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন, চাষির ঘরে থাকছেন, জেলের ঘরে থাকছেন, কয়লা খনির শ্রমিকের ঘরে থাকছেন, থেকে 3 বৎসর জাপান ঘুরে এসে তিনি বললেন, হ্যাঁ, এবার আমি বলতে পারি আমি আমার জাপানকে চিনি। এইবার তাহলে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ নিলেন, কিন্তু সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন এবং শেষ পর্যন্ত সামন্ততন্ত্র তাকে ফাঁসি দিয়েছিল। তো রবীন্দ্রনাথ এই দৃষ্টান্তটা উদ্ধার করে বলছেন যে তাহলে আমি আমার দেশকে কি চিনি, এটা আমি বলতে পারি না। তোরাজিরোর মতো রবীন্দ্রনাথ সত্যি সত্যি জাপানে মানে ওই 3 বছর সারা দেশ ঘোরেননি, কিন্তু রবীন্দ্রনাথের একটা সুযোগ এসেছিল 10-11 বছর বাংলাদেশের অবিভক্ত বাংলার এমন একটা অঞ্চলে থাকার, যেখানে সত্যি সত্যি বাংলার মানুষের মুখের চেহারাটা তার কাছে অনেক কাছাকাছি হয়। আপনারা জানেন সেটা 1891 থেকে 1901 পর্যন্ত শিলাইদহে, প্রতিসরে, শাহজাদপুরে ঠাকুরবাড়ির জমিদারি দেখতে গিয়ে রবীন্দ্রনাথ যেখানে দিন কাটাচ্ছেন। হ্যাঁ, জমিদারের মতো আলাদা তার থাকার জায়গা ছিল, বোর্ড ছিল, কিন্তু আবার মানুষের চেহারাগুলো, সাধারণ মানুষের চেহারাগুলো তার চোখে পড়েছে। তার প্রমাণ হচ্ছে তার গল্পগুচ্ছের শাস্তি গল্পটা, যেটা আপনারা সবাই পড়েছেন, এটা তো না দেখলেও পারতেন রবীন্দ্রনাথ, এটা না লিখলেও পারতেন রবীন্দ্রনাথ, কিন্তু তার চোখে পড়েছে যে চাষির একটি ঘরের বধূ, স্বামীর আদরের বউ, কিন্তু তাকে মরতে হলো, কারণ পুরুষ শাসিত সমাজে যে বউ গেলে বউ পাবো, কিন্তু ভাই গেলে ভাই পাবো না, কাজেই তাকে ফাঁসিতে যেতে হলো। চন্দরা, এই চন্দরার দুঃখটা বার করে আনলে, এটা রবীন্দ্রনাথের শ্রেণীর কেউ নয়, ফলে শ্রেণী থেকে অনেকটা বেরিয়ে গিয়ে ওই চন্দরার দুঃখটাকে তিনি আবিষ্কার করলেন। বা সমাপ্তি গল্পটা সবাই চলচ্চিত্র দেখেছেন, আবার নিশ্চয়ই পড়েছেন অনেকেই। সমাপ্তি গল্পে আমি সমাপ্তি গল্পের কথা বলছি না, এক ধরনের রোমান্টিক গল্প, ঠিক আছে। সমাপ্তি গল্পের সমাপ্তি ওই মেয়েটির বাবার ছবিটা মনে, স্টিমার ঘাটে বসে স্টিমারের টিকিট বিক্রি করেন, মেয়ের বিয়েতে ছুটি পেলেন না এবং একলা মেয়ের বিয়ে সেই স্টিমার ঘাটে বসে বসে সেই বাবার একা দিনগুলোর কথা রবীন্দ্রনাথ ইঙ্গিতে, এই বাবা তার চোখে পড়েছিল, এই বাবা যে তার মেয়ের বিয়েতে যেতে পারল না। কিংবা দেনা পাওনার নিরুপমা, এই গল্পগুলো সবই আপনাদের জানা। এই নিরুপমার দুঃখটা, এই নিরুপমাও রবীন্দ্রনাথের শ্রেণীর কেউ নয়। যে নিরুপমার বাবার অপমান এবং নিরুপমার দুঃখটা এই রবীন্দ্রনাথের চোখে পড়েছিল। এই ছবিগুলো আস্তে আস্তে তুলে আনছেন, তুলে আনার পর অনেক ঘটনা লিখছেন। আপনারা পড়েছেন ছিন্নপত্রাবলী বা ছিন্নপত্র পড়েছেন, যে
মানুষকে আবিষ্কার করছেন কিভাবে। নিজের শিলাদহের বাড়িতে একদিন যে ঘর ঝাড়পোছ করে বেয়ারা আদ্দালি মোমেন মিয়া সে আসেনি। রবীন্দ্রনাথ বিরক্ত হয়েছেন, তো মোমেন মিয়া আসার পর তাকে বকছেন। তখন মোমেন মিয়া বলছে, কাল রাত্রে আমার ছোট মেয়েটি মারা গেছে। রবীন্দ্রনাথ বলছেন যে আমি একটা ধাক্কা খেয়ে জেগে উঠলাম, যে আমি তো একে এতদিন একটা যন্ত্র মনে করছি, কাজের যন্ত্র। এই কাজের জন্য এই মাইনে দেওয়া হয়, সে কাজটা করে দেয়। এই যে মানুষ এবং আমারই মতো পিতা, এটা তো আমি কখনো আবিষ্কার, এই যে মানুষকে আবিষ্কার, এই মানুষের, সেটা কাবুলিওয়ালা গল্পের মধ্যেও আপনারা দেখবেন। কাবুলিওয়ালা যে পিতা, এই সেখানেই মিনির বাবার সঙ্গে কাবুলিওয়ালার যে মিল হয়ে যায় পিতৃত্বের যোগে, এই মনুষ্যত্বের মূল সত্যের ওপর যে দাঁড় করান, এইগুলো রবীন্দ্রনাথের ওইখানে ওই বাংলার ওই মধ্যবঙ্গে গিয়ে মানুষের চারপাশের মানুষকে দেখে অজস্র চরিত্র এসছে। আমি সব বলবো না, তাহলে সময় লাগবে। যে এই মানুষকে আবিষ্কার করছেন, যে মানুষের কথা তখনকার রাজনীতিতে উঠে আসেনি, যে মানুষ আড়ালে থাকা মানুষগুলোর কথা। এবং রবীন্দ্রনাথ কিন্তু সেই জন্যে জমিদার হিসেবেও একটা অন্য ধরনের পরিকল্পনা নিয়েছিলেন তার প্রজাদের সম্বন্ধে। আপনারা অনেকেই সেটা জানেন যে হ্যাঁ, তোমাদের চাষবাসের জন্যে অন্যরকম ব্যবস্থা, ম্যাড্রাস থেকে আলুর বীজ, ভালো আলুর বীজ আনানো, জমির চারপাশে কী ধরনের গাছ পুঁতলে ছায়া দেবে অথচ মানে শস্যকে হানি করবে না, সেই গাছ, সেই পরিকল্পনা। তারপরে তাদের চাষিরা তখনকার দিনের এক ফসলি যে বছরে একবার মাত্র ফসল পাওয়া যেত, একবার বা দুবার, অনেক সময় চাষিরা বেকার থাকতো, তখন চাষিদের কী ধরনের প্রশিক্ষণ দেওয়া যায়, শান্তিনিকেতনে বা শ্রীনিকেতনে এনে তাদের ওই কলাই করা বাসনপত্র, ছাতা তৈরি করা, বা ভালো করে ওখানকার জোলারা সাধারণ গামছা টামছা বোনে, তো সেখানকার তাদের নিয়ে এসে যদি ভালো শাড়ি ইত্যাদি বোনার ব্যবস্থা করা যায়, পটারি শিল্পটা যদি করা যায়। এবং রথীন্দ্রনাথকে নিয়ে শিলাইদহে জমি পরীক্ষা, সয়েল টেস্ট এবং ট্রাক্টরে চাষের ব্যবস্থা করেছিলেন রবীন্দ্রনাথ। এই যে জমিদার হিসেবে তিনি যেহেতু খানিকটা নিয়ন্ত্রণ করতে পারেন, এই নিয়ন্ত্রণের ক্ষমতাটা প্রয়োগ করে চাষিদের জীবনের মান উন্নয়নের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাও তার সামাজিক কমিটমেন্ট যাকে বলে, আমার মানুষের প্রতি দায়বদ্ধতা, জঁ পল সার্ত্র যাকে বলেন আগেজে, সেই কমিটমেন্ট, সে আগেজে, সেই দায়বদ্ধতার জমিদার হিসেবে খুব কম। অন্য জমিদাররা স্কুল করেছে, দিঘি করেছে, ঠিকই আছে, মন্দির বানিয়েছে, সবই ঠিক আমি জানি, কিন্তু এই ধরনের কাজ সত্যি সত্যি অন্য কোনো জমিদাররা করেননি। এবং যেটা একটা চিঠি আপনারা পড়বেন, যা আমার ছোট জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে লেখা, 1908-এ ছেলে রথীন্দ্রনাথ এবং ছোট জামাইকে পাঠিয়েছেন আমেরিকাতে ইলিনয় বিশ্ববিদ্যালয়, আরবানায়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তাদের এই কৃষি বিজ্ঞান পড়তে শিখিয়েছেন। তো সেইখানে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখেছেন, মনে রাখবে আমার প্রজাদের অনাহারের অন্যের টাকা নিয়ে তোমরা বিদেশে পড়তে গেছ, এর ফলে ডিগ্রি অর্জন করে তাদের কোনো কাজে না এসে তোমরা যদি নিজেদের জীবিকার এবং জীবনের কথা ভাবো, তাহলে আমার প্রজাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। এই চিঠিটা অসাধারণ চিঠি, নগেন্দ্রনাথ ছোট জামাইকে লেখা এই চিঠি, যে আমার প্রজাদের অনাহারের অন্যের টাকা নিয়ে তোমরা বিদেশে পড়তে গেছো, এবং ফিরে এসে তোমরা যদি নিজেদের কেরিয়ারের কথা ভাবো, তাহলে আমাদের সেই অনাহারী প্রজাদের প্রতি
বিশ্বাসঘাতকতা করা হবে। তো এই যে ঘটনাটা, যে দেশ কি, কোন দেশের আমরা উপকার করব, দেশের প্রেমের কথাটার মানে কি? দেশের প্রেম মানে কি দেশের একটা ভৌগোলিক অবস্থানের প্রতি প্রেম, না দেশের যে মানুষগুলো প্রেমহীনতায় নির্বাসিত আছে সেই মানুষগুলোর প্রতি প্রেম? এবং এইটাই আপনারা দেখবেন 1910-এ গোরা উপন্যাসের মধ্যে গোরার পরিবর্তনটা এইভাবে ঘটল গ্রামে গিয়ে। 1926 অধ্যায় উপন্যাসের 26 অধ্যায়ে আপনারা দেখবেন গোরা চরঘোষপুরে গেছে, সেখানে জমিদারের লেটেলরা মানে চর দখল করেছে। যে চরটা এক গ্রামের ছিল সেই চরটাকে অন্য গ্রামের জমিদার দখল করেছে। তাতে একটি মুসলমান ফরু সর্দার সে জেলে আছে, ফরু সর্দারের 10 বছরের ছেলেকে নিয়ে হিন্দু নাপিত তাকে পালন করছে। গোরা সেই বাড়িতে গিয়ে এই কথা শুনে তো শিউরে দৌড়ে পালাচ্ছে। তখন নাপিত তাকে বলছে, ওরা বলে আল্লাহ, আমরা বলি হরি, কোনো তফাৎ নাই। তলার মানুষ, সাবলটান যাদের আজকাল বলা হয়, তারা শিক্ষা দিচ্ছে একজন উচ্চশিক্ষিত মধ্যবিত্তকে যে ওরা বলে আল্লাহ, আমরা বলি হরি, কোনো তফাৎ নাই। তো এই গোরাকেও সেই শিক্ষাটাই দিয়েছেন যে গ্রামে যাও, গ্রামে গিয়ে মানুষগুলোকে দেখো, মানুষগুলোর ওপর কি অত্যাচার। জমিদারের বিরুদ্ধে রবীন্দ্রনাথ জমিদারের ছবি আঁকছেন, জমিদার নিষ্ঠুর জমিদার, অত্যাচারী জমিদার, তার নায়েব এবং তার যে আমলাতন্ত্র সেটা আরও নিষ্ঠুর, তাদের অত্যাচারের ছবিটা দেখাতে রবীন্দ্রনাথ কখনো কার্পণ্য করেননি। তো এইভাবে ধাপের পর ধাপ রবীন্দ্রনাথ এগোচ্ছেন এবং আমরা কতগুলো বড় বড় জায়গা দেখি যেখানে রবীন্দ্রনাথের প্রতিবাদী কণ্ঠস্বর একেবারে তীব্র বিস্ফোরণে ফুটে বেরিয়েছে। সেটা যে 1919-এ জালিয়ানওয়ালা ও আলাবাগের 13ই এপ্রিল, আপনারা জানেন বৈশাখের দিন, বৈশাখী জালিয়ানওয়ালাবাগে, সেই কথাটা সবাই জানে, যে আজ কেউ মুখ খুলছে না। রবীন্দ্রনাথের কাছে যখন অ্যান্ড্রুজ খবর আনলেন, কেউ মুখ, 1 মাস হয়ে গেছে, কোনো প্রতিবাদ নেই, কংগ্রেস নেতারা কোনো প্রতিবাদ করেননি। রবীন্দ্রনাথ দেশবন্ধু চিত্তরঞ্জনের কাছে খবর পাঠালেন যে তোমরা একটা কিছু করো, না, কোনো সাড়া নেই। তখন রবীন্দ্রনাথ সারা রাত ঘুমোতে পারেননি, সারা রাত হেঁটেছেন এবং তারপরে যে চিঠি লিখলেন এই চেমসফোর্ডকে, সেই চিঠি কথা আপনারা সবাই জানেন, যে এই প্রতিবাদে তার নাইটহুড পরিত্যাগ, 1915-তে স্যার উপাধি পেয়েছিলেন, তখন সেই স্যার উপাধি তিনি পরিত্যাগ করলেন। ব্রিটেনে তিনি জনপ্রিয় আর রইলেন না, কিন্তু এই জনপ্রিয়তার জন্য তার কোনো গ্রাহ্য ছিল না। এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে, 1913-তে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথ সত্যি সত্যি সারা পৃথিবীর নাগরিক হয়ে গেলেন, কারণ তার কথা সবাই শুনতে চায়। ইউরোপ যতটা না চায়, ইউরোপে অন্তত ইংরেজিভাষী, ইউরোপ যতটা ইংরেজিভাষীরা সাম্রাজ্যবাদের কারণে একটু তারা না উঁচু উন্নাসিক, ফলে ইংরেজি, কিন্তু ইউরোপের অন্যান্য দেশ যেমন চেকোস্লোভাকিয়া, যেমন ফরাসি তো বটে, ফরাসি গীতাঞ্জলি আন্দ্রেসির অনুবাদ করেছিলেন, প্রায় 2-3 বছরের মধ্যে 34টা সংস্করণ হয়ে গিয়েছিল, তার এত জনপ্রিয় হয়েছিল ফরাসি। এবং ফরাসি সাহিত্যে তার প্রভাব আছে। সাঁস নামে যে ফরাসি কবি মহাকাব্য লিখে, তাতে রবীন্দ্রনাথের প্রভাব আছে। রবীন্দ্রনাথের তার নোবেল পুরস্কারের বক্তৃতা এবং রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের বক্তৃতা, যেটা তিনি পরে গিয়ে দিয়েছিলেন, প্রায় একই কথা, সারা পৃথিবীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে আমাদের অস্তিত্বের যোগের কথা। এটা রবীন্দ্রনাথের মূল বিশ্বাস। আমি সেখানে পরে আসব। তো যাই হোক, এই ঘটনা তারপর গান্ধীজির সঙ্গে, এই 1921 থেকে গান্ধীজির সঙ্গে তার একটা জটিল সম্পর্ক তৈরি হলো। তার আগে কিন্তু 1909টায় এই সমাজ, স্বদেশ, এই সমস্ত বইগুলো তার লেখা হয়ে গেছে। সমাজ, স্বদেশ, এখানে স্ত্রী শিক্ষা বইটা লেখা হয়ে গেছে।
ছেলে মেয়েদের শিক্ষা কেমন হবে, মাতৃভাষায় শিক্ষার কথাটা লেখা হয়ে গেছে, বারবার করে খুব ব্যাকুলভাবে বলছেন যে ওদের আগে নিজেদের ভাষায় শেখাও। সমাজে মেয়েরা কিভাবে লেখাপড়া শিখবে? মেয়েরা বলা হয়, একটি মেয়ে প্রশ্ন করেছিল নীলরতন সরকারের মেয়ে, যে মেয়েরা শিখলে স্বামীর সুবিধে হবে, বা মেয়েরা শিখলে লেখাপড়া শিখলে স্বামীর অসুবিধে হবে। সবই কিন্তু স্বামীর কথা ভেবে। মেয়েদের কি সুবিধের অসুবিধা হবে, তাদের ব্যক্তিত্বের কি উন্নতি হবে, এ কথাটা কেউ ভাবছে না। স্বামীর টার্মে, স্বামীর ফ্রেমে, স্বামীর উল্লেখে এই মেয়েদের লেখাপড়া শেখানোর কথা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন তা নয়, মেয়েরা লেখাপড়া শিখবে তাদের নিজেদের জন্যে, তাদের মানবিক বিকাশের জন্যে। পরে তাতে স্বামীর সুবিধে হবে কি হবে না সেটা পরের কথা, লেখাপড়াটা তাদের শেখাতে হবে। তো শিক্ষাতে এই কথাটা, সমাজে কিভাবে সমাজের সংহতি হবে, সমবায় প্রথা কিভাবে তৈরি হবে, নানান ধরনের কথা আপনারা সেগুলো পড়েছেন। পরে আপনারা দেখবেন যে এই সামাজিক চিন্তাগুলো তার আস্তে 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 পরিণত হচ্ছে। 1916-তে ন্যাশনালিজম সম্বন্ধে একটি ইংরেজি বই বেরোবে। এই ন্যাশনালিজমে রবীন্দ্রনাথ প্রথম একটা আন্তর্জাতিক ভূমিকা গ্রহণ করছেন, পৃথিবীর বিবেক হয়ে উঠছেন, সারা পৃথিবীর বিবেক। যে তিনি লক্ষ্য করেছেন যে জাতীয়তাবাদের একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে আমার জাতিকে বড় করে অন্যদের আমি খাটো করব। সাম্রাজ্যবাদ, এটা লেনিনও বলেছেন, সাম্রাজ্যবাদ হচ্ছে জাতীয়তাবাদের চূড়ান্ত বিকৃতি। জাতীয়তাবাদ থেকেই সাম্রাজ্যবাদে আমরা পৌঁছই। ফলে জাতীয়তাবাদের মধ্যে যে একটা নেতিবাচক দিক আছে, দেশপ্রেমের মধ্যে একটা নেতিবাচক দিক আছে, এটা অনেক আগে থেকে রবীন্দ্রনাথ বুঝতে পারছেন। এটা 1900-তে যখন নৈবেদ্য বইটা বেরোলো, নৈবেদ্যর কিছু কিছু কবিতা দেখবেন, 65 নম্বর কবিতা, 64 নম্বর কবিতা, তাতে বলছেন ছুটি আছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে, বহি স্বার্থতরী গুপ্ত পর্বতের পানে। মগ্ন যে সমুদ্রের তলা পাহাড়, সেই জাহাজ, জাতিপ্রেমের জাহাজ সেই দিকে যাচ্ছে, ভেঙে যাবে। এটা আফ্রিকার বুয়র যুদ্ধের প্রতিক্রিয়া। সেখানে বুয়র যুদ্ধের প্রতিক্রিয়ায় যে ইউরোপের জাতগুলো আফ্রিকাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, সাম্রাজ্যবাদের এই ভয়ঙ্কর চেহারাটা পরেও আফ্রিকা কবিতায় যেটা দেখা যাবে, যে এই সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর চেহারাটা 19 শতাব্দীর শেষ থেকেই তিনি লক্ষ্য করছেন। এবং তিনি এটা একটা প্রায় বলবো যে ভবিষ্যৎবাণীর মতো প্রথম মহাযুদ্ধের সম্ভাবনাটা যেন তার মধ্যে থেকেই প্রকট হয়ে উঠেছিল। এবং এই প্রথম মহাযুদ্ধের মধ্যেই 1916-তে তার ন্যাশনালিজম গ্রন্থটি বেরোলো। জাপান এর ন্যাশনালিজম ইন জাপান, ন্যাশনালিজম ইন ইউরোপ এবং ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এই ধরনের না কয়েকটা বক্তৃতা। জাপানে যে জাপান তাকে এত বেশি শ্রদ্ধা করেছিল, এই বক্তৃতায় জাপানে তিনি অত্যন্ত অপ্রিয় হয়ে গেলেন। বর্ণনা আছে যে কোবে বন্দরে রবীন্দ্রনাথ যেদিন পৌঁছলেন, যেদিন প্রায় 10,000 লোক তাকে অভ্যর্থনা করার জন্যে এসেছিল, যেদিন তিনি জাপান ত্যাগ করলেন এই বক্তৃতাগুলোর পরে, সেদিন তাকে যে রেখেছিল, আতিথ্য দান করেছিল, সেই ভদ্রলোক ছাড়া আর একটিও জাপানি রবীন্দ্রনাথকে বিদায় দেবার জন্য উপস্থিত ছিল না কোবে বন্দরে। আমেরিকায় চলে গেলেন, সেখান থেকে আমেরিকাতেও তিনি জনপ্রিয় হলেন না এই ন্যাশনালিজমের বক্তৃতা। ব্রিটিশরা তো আক্রমণ করেই যাচ্ছে। এবং তারপরেই আপনারা জানেন জালিয়ানওয়ালাবাগের সেই ঘটনাটা ঘটল। ইংরেজি ভাষী বিশ্ব রবীন্দ্রনাথের ওপর, রবীন্দ্রনাথকে সন্দেহ করতে শুরু করলো যে লোকটা কি চায়। তারপরে 1921 থেকে অসহযোগ আন্দোলনের সময় থেকে গান্ধীজির সঙ্গে ভালোবাসা, মতবিরোধ।
গান্ধীজি যখন বলছেন যে আমরা ইউরোপের জ্ঞান বিজ্ঞান চাই না, রবীন্দ্রনাথ প্রতিবাদ করছেন। গান্ধীজি যখন বলছেন চরকা কেটে 1 বছরের মধ্যে স্বরাজ এসে যাবে, রবীন্দ্রনাথ প্রতিবাদ করছেন যে অলীক কথা। 1934-এ গান্ধীজি যখন বলছেন এতে বিহারে ভূমিকম্প হলো, যে আমরা যেহেতু আমরা ওই জাতিভেদ প্রথা আমরা করেছি, আমাদের পাপেই ভূমিকম্প হলো, রবীন্দ্রনাথ বলছেন গান্ধীজি মিথ্যা শিক্ষা দিচ্ছেন জাতিকে, অন্ধ শিক্ষা, অন্ধ কুসংস্কারে, পাপ পুণ্যের ব্যাপার নয়। তাহলে এর মানে কি এই পৃথিবীর যেখানে ভূমিকম্প হলো না সেখানকার লোকেরা নিষ্পাপ? তো এই যে প্রশ্নগুলো তুলছেন, এর মধ্যে সেই হিজলির ঘটনাটা ঘটে গেছে, যতীন দাসের ঘটনাটা ঘটে গেছে, এই বারবার প্রতিবাদ বাইরে বেরিয়ে আসছেন। আবার গান্ধীজিকে যখন জেলে পাঠালো ওই ক্রিপস মিশনের আগে, লন্ডনে গোলটেবিল বৈঠকের পরে, গোলটেবিল বৈঠক ভেঙে যাওয়ার জেলে পাঠালো যখন, রবীন্দ্রনাথ টেলিগ্রাম করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডকে যে তোমাদের এই ধরনের কাজই তোমাদের মানুষের সঙ্গে আমাদের মানুষের এত দূরত্ব তৈরি করছে। গান্ধীজি যখন অনশন শুরু করলেন বরোডার সেই জারবেদা জেলখানায়, রবীন্দ্রনাথ ছুটে গেলেন সেখানে। রবীন্দ্রনাথ সেখানে গান্ধীজিকে জীবনও যখন শুকায় যায় গান গেয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করালেন। তো এই যে একতারা ফেলে দিয়ে মাঝে মাঝে নিতে হলো ভেরি, এই কাজটা রবীন্দ্রনাথ বারবার করে গেছেন। বলাই বাহুল্য অনেক বড় কাজ এর জায়গাটা এলো দ্বিতীয় মহাযুদ্ধের আগে। 1937-এ জাপান আবার চীন আক্রমণ করল, বারবার চীন আক্রমণ করেছে জাপান। রবীন্দ্রনাথ কখনোই এটা পছন্দ করেননি। এর মধ্যে একজন জাপানি কবি, তার নাম ইয়োনে নোগুচি। এই নোগুচি হঠাৎ তার কি স্পর্ধা, সে রবীন্দ্রনাথকে চিঠি লিখে বসলো যে জাপান কিন্তু চীনকে আক্রমণ করেছে খুব একটা ভালো লক্ষ্য থেকে। জাপান চীন থেকে ব্রিটিশদের তাড়িয়ে একটা এশিয়া ফর এশিয়ানস, তো এশিয়া সাম্রাজ্য, এশিয়া